হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভয়ঙ্কর ঘটনা। শুধু ভয়ঙ্কর বললে কম হয়ে যাবে, দুর্দান্ত লেভেলের একটা ঘটনা নিয়ে এসেছি। আজকে আপনারা নতুন এক জিনের সাথে পরিচিত হবেন, নতুন এক ভয়াবহতার সম্মুখীন হবেন। এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছেন, সত্যিই এক কথায় অসাধারণ। তো আজকে যে ঘটনাটি শুনতে যাচ্ছেন সেটি হচ্ছে আমাদের সবার প্রিয় রাসেল রাজ ভাইয়ের আজম জিনের ঘটনা। আজম জিন নামটা নতুন মনে হচ্ছে না? সত্যি দুর্দান্ত একটা ঘটনা। আশা করি আজকের ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এক কথায় বলতে গেলে রাসেল রাজ ভাইয়ের ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি এটা। মানে আমি যখন কাভার করতেছিলাম আমার নিজেরও অনেক বেশি ভালো লেগেছে ঘটনাটা। তো মূল ঘটনায় চলে যাব তার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে চলে যায় আপনার কাছে। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে আগ্রহী হন তাহলে আপনাদের ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। এর জন্য দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু সরাসরি আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের রাসেল রাজ ভাইয়ের লেখা আজম জিনের ঘটনায়। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমাদের সবার প্রিয় ইমরান ভাই কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমরা সবাই জানি আপনি সব সময় ভালোর দলেই থাকেন। প্রিয় লিসেনার্স ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আর সব সময় ভূত আড্ডার সাথেই আছেন। আপনারা সব সময় পাশে থাকবেন, তাহলে আর অনেক দূর এগিয়ে যেতে পারবো আমরা ইনশাল্লাহ। আমার পরিচয়, আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ। আমার বাসা সাতক্ষীরা জেলা কলারোয়া থানা, গ্রাম বোয়ালিয়া। এটা আমার লেখা 5 নম্বর ঘটনা। আশা করি প্রতিবারের মতো আজকের ঘটনাটাও ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে আপনাদের কাছে। ঘটনার ভিতরে যাওয়ার আগে বলতে চাই, লেখার ভুল ত্রুটি হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। আর বেশি কথা বাড়াবো না, এবার তাহলে চলেন শুরু করি আজকের ভয়ঙ্কর সেই ঘটনাটি। এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক ইন্ডিয়ান বান্ধবীর কাছ থেকে। তার নাম রূপা। রূপার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। এমন একদিন আমি রূপার ফেসবুক আইডিতে ভূত আড্ডার লিঙ্ক শেয়ার করি। এমন সময় রূপা আমাকে বলে, রাজ, এখানে কি যে কেউ ঘটনা লিখে পাঠাতে পারে? আমি বললাম, হ্যাঁ, কেন, তোমার কাছে কি কোনো ঘটনা আছে? তখন রূপা বলে, আছে, আমার সাথে ঘটেছিল ভয়ঙ্কর একটা ঘটনা। সেই ঘটনার কথা এখনো মনে হলে আমার শরীর ভয়ে কেঁপে ওঠে। এখনো মাঝে মাঝে আমি ঘুম থেকে চিৎকার করে উঠি। আমি তখন মনের ভেতর অনেক আগ্রহ নিয়ে বললাম, আচ্ছা, তাহলে আমার সাথে বলো তো ঘটনাটা আসলে কি হয়েছিল তোমার সাথে? তখন রূপা বলে, আসলে এই ঘটনাটা যখন ঘটেছিল তখন আমার বয়স হবে 14 কি 15। আমার একটা বড় বোন ছিল। আমি তখন বললাম, ছিল মানে? আর তোমার বড় বোন আছে কই? আমাকে তো কখনো বলনি। রূপা বলল, আরে কখনো বলিনি, কারণ বলবার দরকার মনে হয়নি। আচ্ছা, ওসব বাদ দাও, আমি ঘটনাটা বলছি, তুমি মন দিয়ে শুনবে, তাহলে বুঝতে পারবে আমি কেন বলেছিলাম আমার একটা বোন ছিল। হ্যাঁ, আমার বড় বোনের নাম ছিল সুমা। এই ঘটনাটা যখন শুরু হয়েছিল তখন সুমার বয়স 19 বছরের মতো হবে। সে অনেক শান্ত স্বভাবের একটা মেয়ে ছিল।
কারোর সাথে বিশেষ দরকার ছাড়া কথা বলতো না। সুমা আর 10টা মেয়ের থেকে আলাদা ছিল। কখনো মা বাবার মুখের ওপর কথা বলতো না। এমনকি স্কুলে গিয়ে সবাই যখন গল্প করত, সুমা তখন একা একা বসে বই পড়তো। আর সুমা অনেক মেধাবী ছিল, সারাদিন পড়ালেখা করত, এমনকি স্কুল থেকে বাসায় এসেও বই নিয়ে বসে পড়তো। আমি টিভি দেখতে গিয়ে যদি একটু আওয়াজ বেশি দিয়ে ফেলতাম, তখন আমাকে অনেক বকাবকি করত। হঠাৎ আমার বাবা মা খেয়াল করে বেশ কিছুদিন থেকে সুমার আচার আচরণ অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। সুমা আগের মতো স্কুল থেকে বাসায় এসে পড়তে বসে না, আর সুমা রুম থেকেও তেমন একটা বের হয় না। আর সুমাকে কিছু বলতে গেলে অনেক খারাপ ভাষায় গালাগালি করে। এটা দেখে বাবা মা অনেকটা চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, আমাদের এত শান্ত স্বভাবের একটা মেয়ে হঠাৎ এমন হয়ে গেল কেন? হঠাৎ একদিন রাতে সুমার রুম থেকে চিৎকারের আওয়াজ পেয়ে মা বাবা সহ আমিও ছুটে যাই সুমা আপার রুমের সামনে। বাবা মা সুমার রুমের দরজায় ধাক্কা দিয়ে বলতে থাকে, সুমা, মা দরজাটা খোল, মা কি হয়েছে? ঠিক তখনই আমরা খেয়াল করি সুমার রুমের ভেতর থেকে একটা নারী পুরুষের কণ্ঠ একসাথে বলে ওঠে, এই সময় আমাদের কেন বিরক্ত করছিস? চলে যা এখান থেকে, এখানে আর আসবি না। আর আসলে তোদেরকেও মেরে ফেলবো। আর বিরক্ত করবি না, এই বলে দিলাম। এটা বলার পরে সবকিছু যেন স্বাভাবিক হয়ে যায়। কিছু সময় পরে আমরা দেখি আমাদের চোখের সামনেই দরজাটা নিজে নিজে খুলে গেল। আমার বাবা তখন বলল, এটা কি করে হতে পারে? কিছু সময় আগেও তো আমি অনেক জোরে জোরে ধাক্কা দিয়ে দরজা খোলার চেষ্টা করলাম, তারপরেও খুলতে পারিনি। আর এখন নিজে নিজে দরজা খুলে গেল। এটা তো কোনো সাধারণ সমস্যা মনে হচ্ছে না। তখন আমি স্পষ্ট দেখলাম আমার বাবার মুখে একটা ভয়ের ছাপ। দরজাটা খোলার সাথে সাথে আমরা অতি দ্রুত রুমের ভেতর চলে গেলাম। গিয়ে আমরা যেটা দেখি ওটা দেখার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। আমরা দেখি সুমার গায়ে কোনো কাপড় নেই, আর তার সারা গায়ে রক্ত আর রক্ত। মনে হচ্ছে যেন তাকে কিছু পশু একসাথে মিলে খুবলে খুবলে খাওয়ার চেষ্টা করেছিল। মা তাড়াতাড়ি গিয়ে সুমার গায়ে কম্বল জড়িয়ে দেয়। তারপরে বাবা মা সুমাকে ডাকতে থাকে, এই সুমা, কি হয়েছে তোর? ওঠ, কি হলো? এটা বলে মা কান্না করতে থাকে। অনেক সময় হয়ে গিয়েছে, কিন্তু সুমার কোনো সাড়া শব্দ না পেয়ে মা বাবাকে বলল, আচ্ছা তুমি ডাক্তার ডেকে নিয়ে আসো। তখন বাবা বলল, সুমার মা, এটা কোনো ডাক্তার ঠিক করতে পারবে না। আমি যতটা বুঝলাম, এই মেয়ের ওপরে কোনো খারাপ জিনের বদ নজর পড়েছে। তাই আমি বলছি, শোনো, কাল মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করে সব বলছি, আর তাকে আমাদের বাসায় এসে একটু দেখতে বলবনি। কিন্তু আজ রাতে আমাদের ঘুমালে হবে না, সারা রাত এখানেই থাকতে হবে। তখন আমি ছোট্ট থাকায় বাবা আমাকে বলল, রূপা, মা তুমি যাও, তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। তখন আমি বাবাকে বললাম, না বাবা, আমিও তোমাদের সাথে এখানেই থাকবো। আমার অনেক ভয় লাগছে, একা আমি থাকতে পারবো না। বাবা তখন বলে, আচ্ছা মা, তুমি এখানেই থাকো আমাদের সাথে। সেই রাতে আমরা আর কেউ ঘুমাতে পারিনি। সারা রাত সুমার পাশে বসে অপেক্ষা করছিলাম কখন সুমার চোখ খুলবে। কিন্তু না, সারা রাত জেগেও কোনো লাভ হলো না। মা রাতে অনেকবার পানি ছিটিয়ে দিয়েছিল সুমার মুখে, কিন্তু তাতেও কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। ফজরের নামাজ পড়তে গিয়ে বাবা মসজিদের ইমাম সাহেবের সাথে রাতের ঘটে যাওয়া সব ঘটনা বলে। তারপর ইমাম সাহেবকে সাথে নিয়ে আমাদের বাড়ির থেকে রওনা দেন। বাবা ইমাম সাহেবের সাথে সুমার ব্যাপারটা নিয়ে কথা বলতে বলতে যেই না আমাদের বাড়ির সীমানায় পা রাখতে যাবে, ঠিক তখনই ইমাম সাহেবকে কে যেন ধাক্কা মেরে ফেলে দিল। আমরা তখন বাসার ভেতরেই ছিলাম।
আমি আর আমার মা বাইরে গিয়ে দেখি আমার বাবা ইমাম সাহেবের হাতটা ধরে তুলে উঠাচ্ছেন। আমার বাবা তখন বলল, আহ, আরে হুজুর, কি হয়েছে আপনার? হঠাৎ এমন করে পড়ে গেলেন কেন? ইমাম সাহেব তখন বলল, আমি যতটুকু বুঝতে পারছি এই শয়তানটা অনেক বেশি শক্তিশালী, কারণ আমার শরীর বন্ধ করা ছিল, তারপরও আমাকে আঘাত করেছে। আমি বুঝতে পারছি এই শয়তানটা সাধারণ কোনো শয়তান না। আমার বাবা তখন বলল, হুজুর, তাহলে এখন আমরা কি করব? আমার মেয়েকে তো ওরা মেরে ফেলবে, এখন আপনি বলেন কি করব? ইমাম সাহেব এবার কিছু সময় চুপ করে থেকে বলল, আচ্ছা, আমি দেখছি এখানে আসলে হচ্ছেটা কি। ব্যাপারটা আগে ভালো করে দেখতে হবে, না হলে পরে সমস্যা হতে পারে, এমনকি আমিও মারা যেতে পারি। তাই আমি আগে ভালো করে দেখি। আর এখন আমি পানি পড়া দিয়ে যাচ্ছি, এটা আপনার মেয়েকে সব সময় খেতে বলবেন। আর যদি কোনো সমস্যা করতে দেখেন তাহলে ওর গায়ে এই পানি ছিটিয়ে দেবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর একটা বাটিতে কিছু তেল নিয়ে আসেন, হাতে মুখে মাখাতে পারবেন এমন তেল আমি পরে দিচ্ছি, তারপরে দেখেন কি হয়। এরপর হুজুর সেদিনের মতো চলে যায়। ইমাম সাহেবের কাছ থেকে নেওয়া পরা পানিটা সুমার শরীরে ছিটিয়ে দিতেই সুমা ভয়ে ভয়ে চোখটা খুলল। আমাদের দেখে সে মাকে জড়িয়ে ধরল, কান্না করতে করতে বলল, মা, ওরা আমাকে নিয়ে যাবে। ওরা কাল রাতে আমাকে অনেক কষ্ট দিয়েছে, দেখো মা, ওরা আমার হাতে কামড় দিয়েছে, আরো দেখো। এবার মা বলল, ওরা কারা? আর কারা তোকে নিয়ে যাবে? কাদের কথা বলছিস তুই মা? সুমা এবার বলল, মা, তুমি জানো না, ওরা অনেক ভয়ঙ্কর ছিল। আমার গায়ের উপর উঠে ওরা আমার সাথে খারাপ কাজ করে। মা, ওরা আমাকে মেরে ফেলবে বলেছে, আর ওরা অনেকজন একসাথে আছে। এবার মা বলল, সব ঠিক হয়ে যাবে মা, তুই চিন্তা করিস না, আমরা আছি তো তোর পাশে, আর সমস্যা হবে না। সারাদিন কোনো সমস্যা হলো না, কিন্তু রাতে কালকের মতো আজও সুমার রুম থেকে চিৎকারের আওয়াজ হচ্ছে। সুমার চিৎকার করে বলছে, বাবা, মা, আমাকে ওরা মেরে ফেলছে, আমাকে নিয়ে গেল, বাবা বাঁচাও, আমি আর পারছি না, আমাকে বাঁচাও। তারপর সবকিছু শান্ত হয়ে গেল, আর কোনো সারা শব্দও পেলাম না, যেন এক নিস্তব্ধতা বিরাজ করছে চারদিকে। কিছু সময় পরে সুমার রুমের দরজার সামনে গিয়ে যেই না দরজায় হাত দিতে যাব, দরজাটা নিজেই খুলে গেল, আর রুমের ভেতর থেকে মাংস পচা বটকা গন্ধ ছড়িয়ে গেল। কি বাজে সেই গন্ধটা! আমার নাকে লাগার সাথে সাথেই আমি বমি করে ফেলি। তখন বাবা আমাকে ধরে, আর মা কোনো রকমে মুখে কাপড় দিয়ে সুমার কাছে গিয়ে গায়ে হাত দিতেই যাবে, ঠিক তখনই সুমা শো অবস্থায় থেকে উঠে পড়ে, আর এক চাপা ভয়ঙ্কর কণ্ঠে বলে, কিরে, আজ আবার কি করতে আইছিস? তোদের না কাল বলেছিলাম আমাকে ডিস্টার্ব করবি না, তারপরেও কেন আসলি বল? আমাকে কেন বিরক্ত করছিস? তোদের মরার মনে হয় অনেক শখ হয়েছে, তাই না? সমস্যা নেই, খুব তাড়াতাড়ি তোদের ইচ্ছা পূরণ করে দেব। আমার মা তখন বলে, আমরা তোমাদের কি ক্ষতি করেছি? আমার মেয়েটাকে এত কষ্ট দিচ্ছ কেন? তোমরা আমার মেয়েকে ঠিক মতো খেতে দাও না, দেখছো আমার মেয়েটা এই কয়দিনে কেমন হয়ে গিয়েছে, দেখার মতো আর আছে? আর আমার মেয়েকে ছেড়ে দাও, তোমরা দয়া করো আমাদের ওপর। এবার সুমার ভেতর থেকে এক ভয়ঙ্কর চাপা কণ্ঠ বলল, তোরা কোনো ক্ষতি করিসনি, কিন্তু তোর মেয়ে আমাদের বড় ক্ষতি করেছে। তোর মেয়েকে না নিয়ে আমরা কখনোই যাব না। তোরা বাঁচাতে পারলে বাঁচিয়ে নে। তারপর আর কোনো কথা বলে না।
কিছু সময় পরে সুমার দেহটা নিস্তেজ হয়ে বিছানায় পড়ে যায়। পরের দিন ইমাম সাহেব আমাদের বাড়ির সামনে এসে আমার বাবাকে ডাক দেয়। ডাক শুনে আমরা ভেতর থেকে তাড়াতাড়ি বাইরে চলে যাই। তখন বাবা বলল, আরে হুজুর, আপনি আসেন আসেন, এখানে দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসেন। তখন ইমাম সাহেব বিসমিল্লাহির রহমানির রাহিম বলে বাড়ির ভেতরে পা রাখলো। আল্লাহর রহমতে এবার আর কোনো সমস্যা হলো না। আমাদের বাসার ভেতরে এসে ইমাম সাহেব আমার বাবাকে বলল, আপনাদের বাসা তো দেখি জিনেদের কবজাতে নিয়ে ফেলেছে। এবার ইমাম সাহেব আমার বাবাকে আস্তে আস্তে বলল, ভাই, একটা দুঃখের বিষয় কি জানেন? বিশ্বাস করবেন না আমি জানি। আমি কাল রাতে অনেকবার চেষ্টা করেছি আমার বন্ধু জিনদের দিয়ে আপনার বাসায় যারা আছে ওদের ব্যাপারে খোঁজ নেওয়ার, কিন্তু এখনো আমার বন্ধু জিনেরাও ফিরে আসেনি। আমার মনে হচ্ছে তারা আর এই দুনিয়াতে নেই। আমার বন্ধুদের ওরা মেরে ফেলেছে হয়তো। এই কথা বলার পরেই সুমা রুম থেকে ফিসফিসি গলায় বলে ওঠে, এবার তোকে মারবো। তোর চামচাদের তো মেরেছি, এবার তোর পালা। কাল তোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম, ভেবেছিলাম তুই আর আসবি না, কিন্তু তোর লেজ তো কুকুরের মতো। সাবধান করার পরেও চলে আসলি। সমস্যা নেই, আজ সব কয়টাকে একসাথে মারবো। এটা শোনার পর ইমাম সাহেব অনেকটা রেগে উঠল। তারপর ইমাম সাহেব 3টা গোল বৃত্ত কাটলো। তারপরে সুমাকে জোর করে নিয়ে এসে বৃত্তের ভেতরে বসালো, আর ইমাম সাহেব একটাতে বসলো আর আমাদের একটাতে বসতে বলল। আমরা আর বেশি দেরি না করে বৃত্তর ভেতরে চলে গেলাম। এবার ইমাম সাহেব আমাদের বলল, যা কিছুই হয়ে যাক এই বৃত্ত থেকে বের হবেন না। বের হলে কিন্তু কাউকে বাঁচাতে পারবো না। আর একটা কথা, আপনারা চোখের সামনে অনেক কিছুই দেখতে পাবেন, তারপরেও বৃত্ত থেকে বের হবেন না। আমি জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করছি, আপনারা চুপ করে বসে থাকেন। তখন আমরা বললাম, আচ্ছা ঠিক আছে। এবার ইমাম সাহেব উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে থাকে। আমরা সবাই খেয়াল করি সুমা বড় বড় চোখ করে এদিক ওদিক তাকাচ্ছে, মনে হচ্ছে সে কাউকে যেন ডাকছে। কিছু সময় পরে আমরা দেখি আমাদের আশেপাশে কিছু একটা ঘোরাঘুরি করছে, কিন্তু সেটা আমাদের কাছে আসতে পারছে না গোল বৃত্তটার কারণে। এবার ইমাম সাহেবের দিকে তাকিয়ে দেখি সে অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে আর পুরা শরীর ঠক ঠক করে কাঁপছে। এবার হঠাৎ করে সুমা এক ভয়ঙ্কর চাপা কণ্ঠে বলে উঠল, এই হুজুর, এবার থাম, আর আমাকে কষ্ট দিস না। তোর আশেপাশে তাকিয়ে দেখ, কারা তোর জন্য অপেক্ষা করছে। এবার ইমাম সাহেব তার পাশে তাকিয়ে অনেকটা ঘাবড়ে যায়। আমরা দেখলাম ইমাম সাহেব এবার ভয়ে ভয়ে বলছে, আপনারা এখানে, আমাকে যেতে দেন। আমি না জেনে না বুঝে এখানে চলে আসছি, আর কখনো এই বাড়ির আশেপাশেও আসবো না। তখন আমরা শুনতে পেলাম আমাদের চারপাশ থেকে অনেকগুলো ভয়ঙ্কর হাসির আওয়াজ হচ্ছে। এবার ইমাম সাহেব আরো বেশি ভয় পেয়ে যায়। তখন সে বৃত্ত থেকে বের হয়ে দৌড় দিতে যাবেই, ঠিক তখনই অদৃশ্য কেউ একজন তাকে ধরে একটা আছাড় দিল। ইমাম সাহেব আছাড় খেয়ে আমাদের চোখের সামনে পড়ে আছে, কিন্তু আমরা চাইলেও তার কাছে যেতে পারছিলাম না। আমরা চুপ করে বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে আছি। আমাদের কিছুই করার ছিল না ওই সময়। কিছু সময় পরে সুমা আবার মাটিতে লুটিয়ে পড়ে। বাবা তখন বুঝতে পারে এখন শয়তানটা তাকে ছেড়ে চলে গেছে। তখন বাবা তাড়াতাড়ি করে ইমাম সাহেবের পাশে গিয়ে তাকে ডাকতে থাকে, হুজুর, কি হলো আপনার? চোখ খোলেন, কি হয়েছে? বাবা এবার মাকে ডাক দিয়ে বলল, এই সুমার মা, পানি নিয়ে আসো।
কিছু সময়ের ভেতরেই মা পানি এনে বাবার হাতে দিল। বাবা ইমাম সাহেবের মুখে পানির ঝাপটা দিতে থাকে। হঠাৎ করে ইমাম সাহেব একটা বড় নিঃশ্বাস নিল, কিন্তু কিছু সময় পরে একটু স্বাভাবিক হলে ইমাম সাহেব আমাদের বলতে শুরু করে, এটা আমি কাদের পাল্লায় পড়েছি? দেখেন ভাই, আমি আর কোনো সাহায্য করতে পারবো না আপনাদেরকে। আমাকে মাফ করে দিন। আমাকে একটু বাড়িতে দিয়ে আসেন। আমার কোমরটা মনে হয় পুরাই ভেঙে গিয়েছে। আমি মনে হয় আর কখনোই উঠে দাঁড়াতে পারবো না। এবার বাবা বলল, ওরা কারা ছিল? আর আপনাকে দেখলাম অনেক উপরে তুলে আছাড় দিল, কিন্তু আমরা তো কাউকেই দেখলাম না। আসলে কি হয়েছে একটু খুলে বলবেন? এবার ইমাম সাহেব অনেকটা ভয়ে ভয়ে বলল, আমি ওদের নাম আমার মুখে নিতে পারবো না। ওরা তাহলে আমাকে মেরেই ফেলবে, আমাকে ছাড়বে না। আমারও পরিবার আছে। আপনি একটা কাজ করেন, আমি আপনাকে একটা ভালো কবিরাজের ঠিকানা দিচ্ছি। তার সাথে কথা বলে দেখেন, সে হয়তো পারবে। কারণ তার সাথে থাকে আজম, যার নাম শুনলে খারাপ শয়তানেরা পালানোর জায়গা খোঁজে। আর ভুল করেও তার সামনে পড়ে গেলে শয়তানের বাঁচার কোনো রাস্তা থাকে না। তখন বাবা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিকানাটা দেন। তারপর ইমাম সাহেব বাবার কাছে সেই কবিরাজের ঠিকানা দিয়ে বলে, এবার আমাকে আমার বাসায় রেখে আসেন, আমি একা একা যেতে পারবো না। তারপরে বাবা একটা গাড়ি করে তাকে বাসায় রেখে আসেন। বাবা বাসায় আসার পর মা বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমাকে যে কবিরাজের ঠিকানাটা দিয়েছে সে কবিরাজের নাম কি আর বাসা কোথায়? তখন বাবা বলল, কবিরাজের নামটা আজগর আলী, আর তার বাসা হলো তোমার বাপের বাড়ির পাশেই। মা এবার বলল, আরে কি বলো, আজগর ভাই? কিন্তু ও তো এখনো ছোট্ট, কি করে এত বড় কবিরাজ হলো? ও কি পারবে? বাবা এবার বলল, আরে তুমি থামো তো। ছোট কি বড় এসব দেখে কি হবে? কার ভেতরে কতটা শক্তি আছে এটা কি দেখে বোঝা যায়? এবার বাবা বলল, আজ আর সময় নেই, একটু পরেই সন্ধ্যা নেমে আসবে। কাল সকালে বের হব। আজ রাতটা কোনো রকমে কেটে গেলেই হয়। তারপর আমরা রাতের খাওয়া শেষ করে ঘুমানোর জন্য যেই না রুমে যাব, ঠিক তখনই সুমার রুম থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসে। সঙ্গে সঙ্গে আমরা চলে যাই সুমার রুমে। আর সেখানে গিয়ে দেখি সেই বোটকা বাজে গন্ধটা নাকে আসতেই আমার গা গোলাতে লাগলো। এত বাজে আমি ঠিক বোঝাতে পারবো না। তারপরেও আমরা সুমার পাশে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে, এত জোরে চিৎকার করছিলি কেন? সুমা তখন এক নাকি নাকি কণ্ঠে বলে, তোরা কি বোকা? আমাদেরকে তাড়াতে একটা সামান্য মসজিদের ইমামকে এনেছিলি। বেচারা আমাদের ব্যাপারে কিছু না জেনে না শুনে এখানে আসলো আর নিজের প্রাণটা হারালো। তখন বাবা পাশ থেকে বলল, কি? তার মানে ইমাম সাহেব এই পৃথিবীতে নেই? সুমার ভেতর থেকে অন্যরকম এক ভয়ঙ্কর কণ্ঠে বলল, তুই ঠিক ধরেছিস। কিছু সময় আগেই মসজিদের ইমামকে মুক্ত করে দিয়েছি। আর একটা কথা কান খুলে শোন, তোর বড় মেয়ের হাতে আর 2 দিন সময় আছে। তারপর তোর মেয়েকেও মুক্ত করে দেব। এটা বলার সাথে সাথে দেখি সুমার দেহটা আবার নিস্তেজ হয়ে বিছানার উপরে পড়ল। এবার মা কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে, আমার সুমা মা দেখতে কত সুন্দর ছিল, আর এখন তাকে দেখে মনে হচ্ছে যেন একটা নরকঙ্কাল। সেদিন রাতেও আর কেউ ঘুমাতে পারেনি। সারা রাত সুমার রুমে আমরা জেগেছিলাম। আর আমি শুধু ভাবছি আমার বোনটা হঠাৎ করে এটা কি হয়ে গেল। আর অনেক দিন ধরে কিছু খেতে পারে না, আর জোর করে খাওয়াতে গেলে প্লেটের ভেতর পোকা।
আমি এই পোকা খেতে পারবো না এই সব বলে। তোমরা আমার সামনে থেকে এই পোকামাকড় নিয়ে যাও। আর সব সময় কান্না করতে থাকে আর বলে আমাকে নিয়ে যাবে। এই তোমরা আমার কাছে এসো না, আমার অনেক ভয় লাগছে, আমার থেকে দূরে যাও। পরের দিন সকালে বাবা বের হয়ে গেল ইমাম সাহেবের দেওয়া সেই ঠিকানাতে। বাবা যেহেতু আগে থেকেই চিনতো তাই আর বেশি খোঁজাখুঁজি করতে হলো না। বাবা গিয়ে দেখে আজগর আলী মামা কোরআন তেলাওয়াত করছে। বাবা চুপ করে তার কণ্ঠে তেলাওয়াত শুনছে। বাবা এখানে কি করতে গিয়েছিল সেটাও তার স্মরণে থাকে। এমন করে কতটা সময় কেটে গিয়েছিল সেটা বাবার খেয়াল ছিল না। হঠাৎ করে কে যেন বাবাকে ডাক দিল। 2-3 বার ডাকার পরে বাবার হুঁশ আসে। তখন বাবা অনেকটা চমকে ওঠে আর তার মনে পড়ে যায় সে এখানে কি করতে এসেছিল। সামনে তাকিয়ে দেখে আজগর আলী মামা বাবার সামনে দাঁড়িয়ে আছে। আজগর মামা বলল, কি হলো ভাই, এখানে কি করছেন এই ভর দুপুরে? আর কে আপনি? দেখে তো চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি না। বাবা এবার অনেকটা অবাক হলো, এটা কি করে হলো? আমি তো 9টার দিকে এখানে আসছিলাম। বাবা এবার বলল, আরে আজগর ভাই, তুমি আমাকে চিনতে পারছো না? আমি সুমা রূপার বাবা, সম্পর্কে তোমার দুলাভাই হই আমি। এবার চিনতে পারছো? আসলে চিনবেই বা কি করে, তোমাদের এদিকে তো তেমন একটা আসা হয় না। সেই কতদিন আগে আসছিলাম, তারপরে আর আসা হয়নি। এখন ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকি তো, তাই আর আসতে পারি না। এবার আজগর আলী মামা বলল, আরে দুলাভাই, আমি তো আপনাকে চিনতেই পারিনি। আসেন আসেন, ভেতরে আসেন, ভেতরে এসে বসেন। এবার বলেন, কেমন আছেন আপনি? আর বাসার সবাই কেমন আছে? সুমা রূপা ওরা কেমন আছে? অনেকদিন হলো ওরা তো আসে না। তা ওদের আপনার সাথে করে নিয়ে আসলেই তো পারতেন। এবার বাবা কান্না জড়িত কণ্ঠে বলল, আজগর ভাই, আমরা কেউই ভালো নেই। আমাদের উপর দিয়ে কি ঝড় যাচ্ছে সেটা বলে বোঝানো সম্ভব না। এটা শুনে আজগর আলী মামা বলল, মানে বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন ভাই। বাবা আজগর আলী মামার হাত ধরে বলল, ভাই তুমি আমাদেরকে বাঁচাও। তখন আজগর আলী মামা বলল, আপনি প্রথম থেকে আমাকে না বললে আমি তো কিছুই বুঝতে পারবো না, আর না বুঝতে পারলে আমি কোনো সমাধানও বের করতে পারবো না। বাবা অনেকটা শান্ত হয়ে প্রথম থেকে সব কিছু বলল। বাবার মুখে সব কথা শোনার পর আজগর আলী মামা কিছু সময় চুপ করে ভাবতে থাকে। আমি আমার জীবনে অনেক সমস্যার সমাধানই করেছি, কিন্তু এমনটা কখনোই হয়নি। শয়তানটা কে যার পরিচয় পাওয়া যাচ্ছে না? আমাকে ব্যাপারটা দেখতে হচ্ছে। তারপরে বাবা বলল, কি হলো ভাই, তুমি যাবে তো আমাদের সাথে? আমাদের মসজিদের ইমাম সাহেব তোমার ঠিকানা দিয়েছে। এই কাজ হাতে নেওয়ার কারণে তাকেও মেরে ফেলেছে ওই শয়তানগুলো। এবার আজগর আলী মামা অনেকটা টেনশনে পড়ে যায়। এটা কোন শয়তান? আমাকে আগে তার পরিচয় খুঁজে বের করতে হবে, না হলে ইমাম সাহেবের মতো আমারও একই অবস্থা হবে। আজগর আলী মামা বাবাকে বলল, আচ্ছা দুলাভাই, আপনি আজ চলে যান, আমি কাল দুপুরের পরে আপনাদের বাসায় যাব ইনশাল্লাহ। আমি এইদিকে একটু খোঁজ খবর নিয়ে দেখি এই শয়তানটা কে, আর এই শয়তানটা আপনাদের বাসায় কি করতে আসছে। তাছাড়া ও সুমার কাছে বা কি চায়। বাবা যখন চলে আসতে যাবে ঠিক তখনই আজগর আলী মামা বাবার হাতে ধরে বলল, দেখেন দুলাভাই, বাঁচা মারা তো আল্লাহর হাতে। তারপরেও আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আর এখন আপনাদের সবার জন্য একটা করে তাবিজ দিচ্ছি। এটার মধ্যে থেকে যে কোনো একটা সুমার হাতে বেঁধে দেবেন। আজ রাতে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। আর 3টা আপনাদের হাতে বেঁধে রাখবেন। খেয়াল রাখবেন যাতে হাত থেকে পড়ে না যায়। তাবিজ নিয়ে বাবা বাসায় চলে আসে। তারপরে সবার হাতে একটা করে তাবিজ বেঁধে দিল। আল্লাহর রহমতে সেই রাতে আর কোনো সমস্যা হলো না। তারপরের দিন দুপুরের পরে আজগর মামা আমাদের বাসায় আসলো। এসে বাহির থেকে বাবাকে ডাক দিল।
আমরা সবাই যেহেতু আজগর মামার গলার আওয়াজটা চিনতাম, সেই কারণে বাইরে এসে দেখি, আরে এটা তো আজগর মামা। তখন মা বাইরে এসে বলল, ভাই তুই আইছিস? আয় আয় ভেতরে এসে দেখ তোর ভাগ্নির কি অবস্থা করেছে শয়তানগুলো, আয় দেখবি। তখন আমরা আজগর মামাকে নিয়ে সুমা আপুর ঘরে নিয়ে গেলাম। আজগর মামা সুমা আপুর রুমে গিয়ে আটকে উঠল, আর সাথে সাথে মামা বলে উঠল, এটা সুমা? এটা তো একটা নরকঙ্কাল বিছানায় পড়ে আছে। হ্যাঁ, এটা আমি কি দেখছি? একটা মানুষ এমনটা কি করে হতে পারে? এবার মাকে এক পাশে ডেকে নিয়ে আজগর মামা বলল, আপা, আমি যতটা বুঝতে পারছি সুমাকে আর বাঁচাতে পারবো না হয়তো, তারপরও আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। আপা, আমি আপনাকে কিছু জিনিসের কথা বলছি, দুলাভাইকে দিয়ে জিনিসগুলো আনিয়ে দেবেন, ঠিক আছে? মা বলল, আচ্ছা ঠিক আছে ভাই। আজগর মামা আমার মায়ের সাথে বলল, আর হ্যাঁ, সেটাও কিন্তু সন্ধ্যার আগেই লাগবে, কারণ আমি মাগরিবের নামাজ পড়ে কাজ শুরু করব। তারপরে আজগর মামার কথা মতো সবকিছু আনা হলো, যেমন 7টা মোমবাতি, আর 5টা আগরবাতি, আর 3টা কালো মুরগি। সেই সাথে আজগর মামা আরো বলে দেয়, এই সব জিনিস যেন কোনো দামাদামি ছাড়াই কিনে আনে, এক দামে যেন নিয়ে আসে। এবার সবগুলো আনার পরে মাগরিবের নামাজ পড়ে আজগর মামা বাবা মাকে বলল, আপা, দুলাভাই কই? আমি যে জিনিসগুলো আনতে বলেছিলাম তা এনেছেন? মা বলল, ভাই, তোর দুলাভাই সব কিছু আনছে, যা যা তুই বলছিলি সবই আছে। এরপর আজগর মামা মাকে বলল, আপা, তুমি একটা কাজ করো, এখন ওই যে 5টা আগরবাতি আনছে ওর ভেতর থেকে 3টা সুমার রুমের 3 কোণায় জ্বালিয়ে দিয়ে আসো, আর 2টা ভালো করে রেখে দিও, পরে কিন্তু আমার লাগবে। মা আর দেরি না করে তাড়াতাড়ি সুমার রুমে গিয়ে আগরবাতি জ্বালিয়ে দিয়ে আসলো। এবার এশার নামাজের পরে আজগর মামা আমাদের সবাইকে এক জায়গায় ডেকে নিয়ে বলল, এখন কাজ শুরু করতে হবে, না হলে সুমাকে আর বাঁচানো যাবে না। আপা, দুলাভাই, তোমরা প্রস্তুত আছো তো? বাবা মা হ্যাঁ বলল। এবার আজগর মামা সুমার রুমে যাওয়ার আগে নিজের শরীরটা বন্ধ করে নিল, আর আমাদের শরীরও বন্ধ করে দিল। তারপরে দেখলাম মামা 3টা বৃত্ত কাটলো, একটাতে আমাদের সবাইকে বসতে বলল, আরো বলে দিল, যা কিছুই হয়ে যাক না কেন আমরা কেউ যেন বৃত্ত থেকে বের না হই। আর আমাকে বলল, রূপা, তুমি চোখ বন্ধ করে থাকবে, ঠিক আছে? না হলে ভয় পেতে পারো। তারপরে আরেকটা বৃত্ততে সুমা আপুকে বসিয়ে দিল, আর তার সামনে মামা নিজেই বসে গেল, আর ঘরের লাইট অফ করে দিয়ে তাড়াতাড়ি করে মোমবাতি 7টা জ্বালিয়ে দিল। মোমবাতিগুলো মিটমিট করে রুমে আলো দিচ্ছে, আর রুমের 2 কোণায় 2টা আগরবাতি জ্বালিয়ে দিয়েছে। এবার মামা তার কাজ শুরু করলো। দেখলাম আজগর মামা কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করছে। আস্তে আস্তে হঠাৎ খেয়াল করলাম রুমের জানালাটা জোরে জোরে বাড়ি খাচ্ছে। এমন সময় আজগর মামাকে দেখলাম উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করা শুরু করেছে। ঠিক কিছু সময়ের ভেতর সবকিছু শান্ত, কোথাও কোনো কোলাহল নেই, বাইরে আর কোনো বাতাস নেই। রুমের ভেতর কেমন একটা বটকা বটকা গন্ধ। হঠাৎ সুমা এক গম্ভীর কণ্ঠে বলল, কিরে, আমাকে ডাকলি কেন? তোর মরার অনেক শখ হয়েছে না আজ? তোর শখ পূরণ করে দেব, তুই কোনো চাপ নিস না। আজগর মামা তারপরেও কোরআন পড়া থামালো না, সে যেন কিছুই শুনতে পাচ্ছে না। আমরা ভয়ে তো বৃত্তের ভেতরে বসে আছি, আর ভাবছি আজ আবার কি হয়। কিছু সময় পরে আজগর মামা তার পাশে থাকা পানির বোতল থেকে কিছুটা পানি হাতে নিয়ে সুমার গায়ে ছিটিয়ে দেয়। হঠাৎ করে আমরা দেখি সুমা এক নাকি কণ্ঠে কান্না করছে। কান্না করতে করতে বলছে, এই, আমাকে আর কষ্ট দিস না,
তুই কথা বল, বল তুই কি জানতে চাস? কি হলো, কথা বল। আজগর মামা কোরআন তেলাওয়াত থামিয়ে বলল, এই মেয়েকে কষ্ট দিচ্ছিস কেন সেটা আগে বল, আর তোরা ইমাম সাহেবকে কেন মেরে ফেলছিস? কি হলো বল। এবার সুমার ভেতরে থাকা জিনটা যা বলল সেটা শোনার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। জিনটা এক গম্ভীর চাপা কণ্ঠে বলতে শুরু করলো, আমার ছেলে এই মেয়ের কারণে মারা গিয়েছে। একে তো না মেরে আমরা কেউ কোথাও যাব না। আজগর মামা বলল, মানে তোর ছেলেকে মেরেছে মানে কি? তোর ছেলেকে কেমন করে মেরেছে সব কিছু ভালো করে প্রথম থেকে বলবি, না হলে কিন্তু তোকে বোতলে বন্দি করে রাখবো। সেই সাথে আজগর মামা আরো বলল, এই শয়তান, দেখ তো ঘরের কোনো কিছু বুঝতে পারছিস না? এবার জিনটা অনেকটা ভয় পেয়ে গেল। আজগর মামা এবার বলল, কি মুরগির ভেতরে তোকে বন্দি করে বলে দিতে হবে নাকি? যদি নিজের ভালো চাস তবে সব কিছু খুলে বল। আমি বয়সে ছোট হতে পারি, কিন্তু তোরা ভালো করেই জানিস আমি কি কি করতে পারি। জিনটা এবার বলল, আমাকে মারবি না, আমি সব বলছি, তারপরেও আমাকে আঘাত করিস না। আজগর মামা বলল, আচ্ছা সেটা পরে দেখা যাবে, এখন তুই বলতে শুরু কর। জিনটা এবার বলতে শুরু করলো, আমি মারিদ জিনের বাদশাহ। আমার বয়স কত সেটা আমি নিজেও জানি না, আর আমার অনুসারী অনেক জিন আছে। আর আমার একটা ছেলে ছিল, তার বয়স 750 বছর। একদিন আমার ছেলে একটা ছেলে মানুষের রূপ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। যেতে যেতে এই মেয়েটাকে আমার ছেলের সামনে পড়ে। আমার ছেলে এই মেয়েটাকে দেখে অনেক পছন্দ করে ফেলে, কিন্তু না জেনে না বুঝে মেয়েটার পথ আটকে সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটা কিছু বুঝতে পারে না, মেয়েটা অনেক ভয় পেয়ে যায়। হঠাৎ করে চেনে না জানে না এই ছেলেটাকে। এবার আমার ছেলে মেয়েটার হাত ধরতে গেলে মেয়েটা তার গালে কষে চড় মারে। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু মেয়েটার উপর আমার ছেলের প্রতিনিয়ত নজর রাখতে থাকে। এমন একদিন এই মেয়ে স্কুল থেকে বাসায় আসছিল। এমন সময় রাস্তার পাশে তাকিয়ে দেখে সেই ছেলেটা আজও দাঁড়িয়ে আছে। মেয়েটা অনেক বিরক্ত হচ্ছিল, তারপরও মেয়েটা নিজের মতো হেঁটে হেঁটে মেন রোড থেকে না যে ভেতরের রাস্তায় নামতে যাবে, ঠিক তখনই আমার ছেলেটা সামনে এসে আবার প্রেমের প্রস্তাব দেয়। এরপর মেয়েটা বলে, আপনার কি লজ্জা লাগে না? প্রতিদিন কুকুরের মতো আমার পেছন পেছন আসেন, আর আমি আপনাকে বলেছি না আমি আপনার সাথে কোনো সম্পর্ক করতে পারবো না, তারপরেও আপনি আসেন। ছি। আর একটা কথা মাথায় রাখবেন, এখন আমার পড়াশোনা করার বয়স, প্রেম প্রীতি করার সময় আমার নেই। আপনি অন্য কাউকে দেখেন। আর এই শেষবারের মতো বলছি, আর কখনো যদি আপনাকে আমার আশেপাশে দেখি তাহলে মানুষ দিয়ে পিটানি খাওয়াবো।
তারপর আমার ছেলে অনেক মন খারাপ করে, কিন্তু সে আশা হারায় না। তারপর থেকে তাকে আর বিরক্ত করতো না, শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মেয়েটাকে দেখতো। একদিন বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টিতে ভিজতে ভিজতে সুমা স্কুল থেকে বাসায় যাচ্ছিল। সুমাকে বৃষ্টিতে ভিজতে দেখে আমার ছেলে যেই না তাকে ছাতা দিতে যাবে, ঠিক তখনই সুমা লোকজন ডেকে জোরে জোরে বলল, এই ছেলে আমাকে বিরক্ত করে, আর আমার পিছন পিছন তাকে সব সময়। এই ছেলের মতলব খারাপ, এটা বলে চিৎকার করে। এবার বাজারের লোকজন হাতে কাঠের চলা, বাঁশ ইত্যাদি নিয়ে আমার ছেলেকে মারতে থাকে। কিছু না জেনে না শুনে আমার ছেলেকে মারতে থাকে। আমার ছেলে চাইলে ওখানে থাকা সবাইকে মেরে ফেলতে পারত, কিন্তু সুমা দেখলে ভয় পাবে, তাই সে চুপচাপ মাথা পেতে নিচ্ছিল। আমার ছেলে ভেবেছিল সুমা হয়তো ওদেরকে মানা করবে, কিন্তু না, সে বলল, মারো, আরো মারো। মেয়ে মানুষ দেখলে পিছনে পিছনে আসতে মন চায়। ওকে মারো, আরো বেশি করে মারো। একটা সময় সুমা ওখান থেকে চলে আসে, তখনও আমার ছেলেকে মারছিল। ওদের ভেতর থেকে একজন আমার ছেলের মাথায় পর পর 2টা বাড়ি দেয় কাঠের চলা দিয়ে। তারপরে আমার ছেলে মানুষ রূপে থাকা সেই দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। ওখানে থাকা লোকের ভিড় থেকে একজন বলে, এই আর মেরো না, এবার দেখো বেঁচে আছে কিনা, মরে গেলে আমরা আর এক সমস্যায় পড়ব। তারপর তাদের ভেতর থেকে একজন আমার ছেলের নাকে মুখে হাত দিয়ে বুঝতে পারে আমার ছেলে আর বেঁচে নেই। তারপরে তারা ফেসে যাওয়ার ভয়ে চুপি চুপি আমার ছেলেকে কবর দিয়ে দিল। সেখান থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা এই মেয়েকে মেরে শান্ত হব। এতটা কষ্ট দিয়ে মারবো যে ও দুনিয়াতে জাহান্নাম দেখতে পাবে। এবার আজগর মামা বলল, আচ্ছা বুঝতে পারছি, কিন্তু সুমার সাথে তোরা কি করছিস সেটা বলতো। তখন মারিদ্দিনের বাদশা বলল, আমরা এই মেয়েকে প্রতিদিন মানসিক নির্যাতন করি, আর আমরা সবাই মিলে প্রতি রাতে এই মেয়েকে বক করি। ওকে কিছু খেতে দেই না। ও যখন কিছু খেতে যায়, তখন আমরা ওর চোখে দেখাই খাবারগুলো যেন পোকা হয়ে গেছে। এই মেয়েকে না মারতে পারলে আমার ছেলের আত্মা শান্তি পাবে না। জিনটার কথা শুনে আমরা হতভম্ব হয়ে গিয়েছিলাম, কি বললো এসব। এবার আজগর মামা বলল, সব কিছু শুনলাম, কিন্তু তোকে তো সুমাকে ছেড়ে যেতেই হবে, আর কথা দিতে হবে আর কখনোই ওই মেয়ের দিকে তাকাবি না। মারিদ্দিনের বাদশা বলল, এটা কখনোই হবে না। আমি এই মেয়েকে না মেরে এখান থেকে যাচ্ছি না। এবার তুই আমাকে মেরে ফেল, না হয় আমিও দেখি তুই কি করতে পারিস। এই কথা শুনে আজগর মামা একটা মুরগি হাতে নিয়ে কিছু দোয়া পরে মুরগিটার গায়ে ফু দিল। ফু দেওয়ার সাথে সাথে মনে হলো মুরগিটা কাঁপতে শুরু করলো। কিছু সময় পর দেখি মারিদ্দিনের বাদশা সুমার ভেতর থেকে এক গম্ভীর গলায় বলল, এই আজকর, তুই ওকে মারিস না বলে দিচ্ছি। তুই আমাকে চিনিস না। আমি চাইলে কি করতে পারি তুই জানিস না। আজগর মামা বলল, তুই যে কতটা শক্তিশালী সেটা দেখেছি। সামান্য এই দাগের বাইরে আসতে পারিস না, আবার আমাকে হুমকি দিচ্ছিস। এত কথা বলার সময় আছে তোর সাথে? আর এই মারিদ, তুই কি আমাকে সাধারণ কোনো কবিরাজ মনে করেছিস?
আমাকে সাধারণ কেউ ভেবে থাকলে তুই ভুল করেছিস, অনেক বড় ভুল। এবার দেখ তোর চামচাগুলোকে কি করে মারি, আর দেখ এখানে এখন কে আসে। আজগর মামা এই কথা বলার পরেই মনে হলো আমাদের বাসার উপরে কিছু একটা পড়ার আওয়াজ হলো। আমাদের মনে হচ্ছে এখনই ঘরটা ভেঙে গুড়িয়ে যাবে আর আমাদের মাথার উপর ভেঙে পড়বে। এবার আজগর মামার মুখের দিকে তাকিয়ে দেখি তার মুখে ফুটে উঠেছে একটা হাসি। হঠাৎ জোরে জোরে বলছে, শয়তান, দেখ তোর চামচাগুলোকে কি করে মারে আমার বন্ধু আজম আসছে, এবার দেখ কি হয়। আজম নামটা শুনে মারিচ জিনের বাদশা বৃত্তের ভেতর ছটফট ছটফট করতে থাকে, কিন্তু বৃত্ত থেকে বের হতে পারছে না। তখন মামা বলে, কিরে, তোর এত অহংকার নিজের শক্তি নিয়ে এখন কোথায় গেল? এবার আজগর মামার হাতে থাকা মুরগিটা ছুরি দিয়ে মাথাটা আলাদা করে দিল। এবার মারিচ জিনের বাদশা কাঁদো কাঁদো গলায় বলল, আজমকে এখানে আসতে মানা কর, আমি চলে যাব, আমি সত্যি বলছি চলে যাব। এই কথা বলতেই ঘরের ভেতর একটা শীতল হাওয়া প্রবেশ করলো। আজগর মামা বুঝতে পারে আজম এখানে চলে আসছে। আজম জিন এসে বলল, আসসালামু আলাইকুম আজগর আলী, কেমন আছো? আমার আসতে একটু দেরি হলো, তার জন্য আমি দুঃখিত। আজগর মামা বলল, ওয়ালাইকুম আসসালাম। জি জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। না, আপনার একটু দেরি হয়নি, একেবারে সঠিক সময়েই আসছেন। তারপর আজম জিন শয়তানটার দিকে তাকিয়ে বলল, কিরে মারিদ, তোর এত তারা কিসের? বাইরে তোর সব চামচাদেরকে তো মেরে ফেলেছি, তোর চামচারা এত দুর্বল কেন রে? ওদেরকে কি ঠিক মতো খেতে দিস না? ওদের মেরে একটুও মজা পাইনি, বিশ্বাস কর। মারিচ জিনের বাদশা এবার বলল, আজম, আমাকে তুই ছেড়ে দে। যদি আমাকে মেরে ফেলিস তাহলে আমার পরিবারের লোকেরা কাউকে ছাড়বে না, মনে রাখিস। এই কথা শুনে আজম আরো রেগে গেল। আজম রাগী কণ্ঠে বলল, এই মারিদ, তোর পরিবারের কে কখন আসবে সেটা পরে দেখা যাবে, এখন তোর খেলা শেষ করব, প্রস্তুত হয়ে যা মরার জন্য। আজগর আলী, তুমি ওকে মুক্ত করে দাও, বাকিটা আমি দেখছি। আজগর মামা আজম জিনের কথা শুনে সুমার বৃত্তের দাগটা মুছে দিল। তারপরে মারিচ জিনের বাদশা যেই না সুমার শরীর থেকে বের হয়ে পালাতে যাবে, ঠিক তখনই আজম জিন তার গলাটা চাপ দিয়ে ধরে ফেলল। গলা ধরে আজম জিন বলল, আবার তারা দেখাচ্ছিস? এটা আমার একেবারেই পছন্দ হলো না। মারিচ জিনের বাদশা এবার ছটফট ছটফট করতে থাকে আজমের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য। একটা সময় মারিচ জিনের বাদশা আজমকে একটা লাথি মারে। এটা দেখে আজগর মামা বলে ওঠে, এই রে মারিচ, তুই এটা কি করলি? এবার আমিও আর তোকে বাঁচাতে পারবো না। এদিকে আজম জিন তো রেগে পুরাই লাল হয়ে গিয়েছে। আজম জিন এক ভয়ঙ্কর কণ্ঠে বলল, মারিদ, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোর এত বড় সাহস, তুই একটা সামান্য মারিচ জিনের বাদশা হয়ে আমার গায়ে লাথি দেওয়ার সাহস করেছিস। এবার দেখ আমি কি আর কি করতে পারি। এই কথা বলার সাথে সাথেই কি এক বিশাল দানবের রূপে আসলো, আর কতটা ভয়ঙ্কর ছিল আমি ঠিক তোমাকে বলে বোঝাতে পারবো না রাজ। আরও দেখলাম তার সারা শরীর দিয়ে কালো কালো ধোঁয়া বের হচ্ছে, আর হ্যাঁ, তার মাথায় একটা শিং ছিল, হাতে পায়ে বেল্টের মতো ধারালো বড় বড় নখ।
আজম জিনকে এইরকম বিভৎস রূপে দেখে আমরাও ভয় পেয়ে গেলাম। আমি মনে মনে বলতে লাগলাম, জিনদের আসল রূপ কি এমন হয়? তারপর আমরা চোখের পলক ফেলার আগেই দেখি আজম জিন গিয়ে মারিদ জিনের বাসাটাকে একটা লাথি দিয়েছে। আজমের লাথি খেয়ে কোথায় যেন উঠে গিয়েছে। কিছু সময় পরে আজম জিন আবার ধরে নিয়ে আসে। এসব আমাদের চোখের পলক ফরার আগেই সবকিছু হয়ে যাচ্ছিল। আর আজমের হাতের ধারালো বড় বড় নখ দিয়ে সে মারিদ জিনের বুকটা চিরে দেয়। তুমি বিশ্বাস করবে না রাজ, সামনে থেকে এইসব দেখছিলাম। আর রাজগর মামা আমার পাশে এসে আমাকে বলছে, রূপা তুমি ভয় পেও না, তুমি তোমার চোখ বন্ধ করে রাখো, ঠিক আছে? আর কোনো সমস্যা হবে না, তুমি কিন্তু ভয় পেও না। আমি আবার তাকিয়ে দেখি আজম জিন মারিদ জিনের বাদশার বুক চিরে নাড়ি ভুড়ি সব টেনে নিচ্ছে। আর মারিদ জিত ওদিকে চিৎকার করছে। এরপর আজম জিন এক ধারে তার বড় বড় নখ দিয়ে মারিদের পেট চিরে তার নাড়ি ভুড়ি বের করে দিয়েছে। কিছু সময় পরে মারিদ জিনের বাদশা সেখানেই মারা যায়। এবার আমরা সবাই দেখলাম আজম জিনের আরো একটা বিশেষ শক্তি। আজম জিন আকাশের দিকে তাকিয়ে কিছু সময় পরে মারিদ জিনের বাদশার দিকে তাকিয়ে একটা চিৎকার করলে তার মুখ থেকে একটা ধোঁয়ার কুণ্ডলী মারিদ জিনের বাদশার গায়ে যেতেই দেখলাম আমাদের সামনে থেকে বাতাসে হারিয়ে গেল মারিদ জিনটি। এবার আজম জিন একটা মানুষের রূপ নিল আর আমাদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আমরা সবাই তখন অবাক হয়ে যাই। একটু আগে যেই আজম জিনকে দেখেছি, এটা কি সেই? না না, এটা তো হতেই পারে না। আগে তো কি ভয়ঙ্কর ছিল, আর এখন তার দিকে তাকালে চোখ ফেরানো যায় না। এবার আজম জিন আজগর মামার সামনে এসে মামাকে বলল, আজগর আলী, তুমি পানি পড়া আর তাবিজ দিয়ে আসো, আমি বাইরে আছি। আর 1 মাস এই মেয়ে যেন বাসায় থেকে বের না হয়, ইনশাল্লাহ। তারপর থেকে সব ঠিক হয়ে যাবে। এরপর আজম জিন চলে গেল। আমি ভয়ে ভয়ে বললাম, আচ্ছা মামা, ওটা কি একটা জিন ছিল? আর যে জিনটা মারা গিয়েছে ওটা কোথায় পালিয়ে গেল? আমাদের সামনেই তো ছিল। আজগর মামা বলল, রূপা, ওটা একটা জিন ছিল, কিন্তু ভালো, আমার বন্ধু। আর যে জিনটা মারা গিয়েছে তাকে অদৃশ্য করে দিয়েছে ওই জিনটা। তার একটা বিশেষ শক্তি দিয়ে এই কাজটা করেছে। আমি বললাম, ও আচ্ছা, বুঝলাম। আজগর মামা মা বাবাকে বলল, আপা, দুলাভাই, সুমা কই? আমি পানি পড়া দিয়ে যাচ্ছি, ওকে নিয়মিত খাওয়াবেন আর একটা তাবিজ দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। কিন্তু হ্যাঁ, আর একটা কথা, 1 মাসের ভেতর সুমাকে বাসা থেকে কোথাও যেতে দেবেন না, এমনকি আপনারাও কোথাও যাবেন না। বাবা মা কখন অবাক হয়ে তাকিয়ে আছে আজগর আলী মামার দিকে, এটা তারাও জানে না। মামা বলল, কি হলো, আপনারা এমন করে তাকিয়ে আছেন কেন? বাবা তখন বলল, আমরা এত সময় যা দেখেছি সব কি সত্যি ছিল? আর তুমি এত অল্প বয়সে এত বড় কবিরাজ হয়ে উঠেছ, সত্যিই আমাদের কারোরই জানা ছিল না এই বিষয়টা। এবার আজগর আলী মামা বলল, সব উপরওয়ালার ইচ্ছা। আলহামদুলিল্লাহ, আমি সব সময় মানুষের পাশে দাঁড়াতে পারি। বাবা এবার বলল, ভাই, তুমি আজ আমাদের কত বড় বিপদের হাত থেকে রক্ষা করেছ তা আমি বলে বোঝাতে পারবো না। তখন মামা বলল, আল্লাহ আমাকে সাহায্য করেছে, তাই আল্লাহর কাছে শুকরিয়া করেন। আচ্ছা, আমাকে এখন যেতে হবে, আর একদিন এসে সুমাকে দেখে যাব। বাবা মা তখন আজগর আলী মামার হাত ধরে বলল, ভাই এখন না, তুমি সকালে কিছু খেয়ে তারপরে যেও। মামা বলল, আজ আর হবে না, আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে। তারপর মামা চলে গেল।
দেখতে দেখতে 1 মাস পার হয়ে যায়, আর কোনো সমস্যা হয় না। এর ভেতরে একদিন আজগর আলী মামা সুমাকে দেখে যায় আর কিছু আমল করতে বলে। তারপর রূপা আমাকে বলল, রাজ, কি ভাবছ? ঘটনাটা কি এখানেই শেষ? এখানেই শেষ হলে আজ আমার বড় বোনটা বেঁচে থাকতো। তখন আমি বললাম, মানে? ঘটনা তো এখানেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কি এমন হলো? একটু তাড়াতাড়ি বলো না। রূপা আবারও বলতে লাগলো, তাহলে আমার কথাগুলো ভালো করে শুনবে, না হলে কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বলো তুমি। রূপা তখন আবারও বলতে শুরু করলো, সবকিছু ঠিকই ছিল। এই ঘটনার প্রায় 1 বছর পরে সুমার বিয়ে দেয় বাসা থেকে। একটা ভালো ছেলের সাথে বিয়েটা দেওয়া হয়। বিয়ের পরেও সবকিছুই ঠিকঠাক ছিল। তো এরপর রূপা আমাকে যা বলেছিল, চলেন তাহলে শুনে আসি কি ছিল সেই ঘটনা, আর সুমার মৃত্যুর কারণটাই বা কি। আমি বললাম, কি বলো, 3 বছর পরে? রূপা বলল, তাহলে শোনো, ঘটনার মাঝে কোনো কথা বলবা না। আমি আবার সম্মতি জানালাম। আবার রূপা বলতে লাগলো, একদিন আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, হঠাৎ দেখি একটি মুরব্বি টাইপের লোক, তার পরনে সাদা জোব্বা আর মাথার চুলগুলো এলোমেলো। আরও দেখলাম আমাদের ঘরের সদর দরজার সামনে দাঁড়িয়ে আমাদের ঘরের ভেতর উকিঝুঁকি মারছে। দেখে মনে হচ্ছে কিছু একটা দেখার চেষ্টা করছে। তখন আমি লোকটার সামনে গিয়ে বললাম, কে আপনি? আমার কথা শুনে লোকটা অনেকটা চমকে উঠল। আমি আবার বললাম, কি হলো, বলছেন না যে কে আপনি? আর আপনার বাসা কোথায়? আমাদের বাসায় কাকে খোঁজেন? আমার এতগুলো প্রশ্ন একসাথে শুনে বলল, রূপা মা, 1 গ্লাস পানি খাওয়াবি মা? আমি তখন বললাম, আপনি বসেন, আমি নিয়ে আসছি। আমি পানি আনতে চলে গেলাম। হঠাৎ করেই আমার ওই লোকটার কথা মনে পড়লো। আরে, ওই লোকটা আমার নাম জানলো কি করে? পানি নিয়ে আমি তাড়াতাড়ি করে তার সামনে গিয়ে জিজ্ঞেস করি, চাচা, আপনি কি আমাকে চেনেন? আর আমার নাম কি করে জানেন? তখন সেই মুরব্বী চাচা বলল, মা, তোদের সবাইকে আগে থেকেই চিনি, তুই এই 3 বছরে অনেক বড় হয়ে গিয়েছিস। আমি বললাম, মানে? আমি আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। সেই লোকটা বলল, সময় হলে সব কিছুই বুঝতে পারবি। আমার একটা কথা ভালো করে শোন মা, খুব তাড়াতাড়ি তোদের উপর অনেক বড় একটা বিপদ আসতে যাচ্ছে। তোরা সাবধানে থাকিস, আর যত তাড়াতাড়ি সম্ভব তো রাজগর মামা আছে না, ওই যে কবিরাজ, তাকে খবরটা দিস। আর যদি দেরি করিস তাহলে কিন্তু কাউকে বাঁচিয়ে রাখবে না ওরা। আমি এখন চলে যাচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাল্লাহ। তখন সেই লোকটা আমার সামনে থেকে চলে গেল। তার কথা শুনে আমি মনে করছিলাম হয়তো লোকটা পাগল, কিন্তু আমার ধারণাটা একেবারেই ভুল ছিল। পাগল মনে করে আমি বাবা মার সাথে ওই চাচার কথা শেয়ার করিনি, আর এটাই ছিল আমার অনেক বড় একটা ভুল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে খবর পাই আমার বড় বোন সুমা আর এই দুনিয়াতে নেই। আমরা খবর পেয়ে গেলাম সুমাদের বাসায়। গিয়ে আমি যেটা দেখি ওটা দেখার জন্য আমি কেন, কেউই প্রস্তুত থাকবে না। আমি দেখি তার পেট চিরে নাড়ি ভুঁড়ি বের করে এক পাশে রেখেছে কেউ। দেখে মনে হচ্ছে কেউ প্রচণ্ড রাগ করে তাকে মেরেছে। আমি ওখানে আর বেশি সময় থাকতে পারলাম না, আমার বমি লাগছে। তাই এক পাশে বসে ভাবছিলাম যে এটা কি করে হলো। হঠাৎ করে সেই মুরব্বী লোকটার কথা মনে পড়ে গেল। আমি তখন মনে মনে ভাবলাম, তাহলে ওটা কি কোনো পাগল ছিল না? কাল যদি ওনার কথা শুনতাম তাহলে হয়তো আজ আমার বড় বোন সুমা বেঁচে থাকতো। ইস, আমি কত বড় বোকামি করেছি। বাবা মার সাথে বললে হয়তো কিছু একটা করতো তারা। এইসব ভাবতে ভাবতে হঠাৎই আমার চোখ যায় আমার দুলাভাইয়ের দিকে।
আমি তখন দুলাভাইকে এক পাশে ডেকে জিজ্ঞেস করি, এসব কেমন করে হলো? দুলাভাই আমাকে বলল, রূপা, তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি কিছুই জানি না। তোমার বোন কিছুদিন থেকে আমাকে বলে তার অনেক ভয় ভয় লাগে, একা একা থাকতে পারে না। আর হ্যাঁ, তোমার বোন আমাকে বলতো কেউ তাকে নিয়ে যেতে চায় তাদের সাথে। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, ওরা কারা? তোমাকে নিয়ে কোথায় যাবে? আমি আছি না, কেউ নেবে না, কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না। সুমা আরও বলতো, ওরা অনেক ভয় দেখায় আমাকে, আমার সাথে সব বলে, কিন্তু আমি তখন তার কথা বিশ্বাস করিনি। আমার কারণেই আজ সুমা মরে গেল। আমি তখন বললাম, আচ্ছা, আপনি কাল রাতে কোথায় ছিলেন? দুলাভাই বলল, আমি কাল আমার একটা বন্ধুর সাথে বন্ধুর বাসায় ছিলাম। কিছু কাজ থাকার কারণে কাল রাতে বাসায় আসতে পারেনি। এই কথা শুনে ওখান থেকে কিছু না বলেই চলে আসি। তারপরে তাড়াতাড়ি করে আমার মা বাবাকে নিয়ে এক পাশে গেলাম। তারপর তাদের সব কিছু খুলে বললাম। তখন তারা বলল, এটা তুই কি করলি রূপা? আজ তোর ছোট্ট একটা ভুলের কারণে তোর বড় বোন সুমা মারা গেল। আমি বলি, আমার তো ওই 3 বছর আগের ঘটনার কথা মনেই ছিল না। তখন বাবা বলল, আচ্ছা বুঝেছি, এসব কথা এখন বাদ দাও, এখন এই ব্যাপারে পরেও কথা বলা যাবে। তখন মা বলল, তাহলে এখন আমরা কি করব? আমি বললাম, মুরব্বী চাচা বলেছিল যত তাড়াতাড়ি সম্ভব আজগর মামাকে ডাকতে, না হলে আমরা আর বাঁচতে পারবো না। বাবা বলল, আজ তো যেতে পারবো না, কাল সকালে যাব আজগর আলীর কাছে। সুমাকে দাফন করতে হবে আজ, অনেক রাত হয়ে গেছে। এইদিকে পুলিশকে খবর দিয়েছে ওরা এসে পরীক্ষা করে দেখবে যে মার্ডার নাকি অন্য কিছু। তাই আজ আর যাব না। এবার ঘটল আরেকটা সমস্যা। লাশ কবর দিতে গেলে তো গোসল করাতে হবে, কিন্তু কেউ গোসল করাতে রাজি হচ্ছিল না। সবাই ভয়ে পিছনে সরে যাচ্ছে, কেউ সামনে বেশি সময় দাঁড়াতেই পারছিল না। তারপর আমরা নিজেরাই কোনো রকম করে গোসল করিয়ে দিলাম। তারপরে সবাই জানাজার নামাজ পড়ানো শেষ করে বাবা সহ আরও 3 জন সুমার খাটিয়া কাঁধে তুলে কবরস্থানের দিকে নিয়ে যেতে থাকে। আমি কিছু দূর তাদের সাথে গেলাম। আমার পাশে খেয়াল করে দেখি সেই মুরব্বী লোকটা দাঁড়িয়ে আছে আর আমাকে হাতের ইশারা করে তার কাছে যেতে বলছে। আমি কিছুটা ভয়ে ভয়ে তার সামনে গেলাম। হঠাৎ লোকটা অনেকটা রাগ নিয়ে উচ্চ কণ্ঠে বলল, আজকে যদি তুই আমার কথা শুনে আজগর আলীর সাথে দেখা করতিস, তাহলে তোর বড় বোন মারা যেত না। তুই আমার কথা না শুনে আমাকে পাগল মনে করেছিলি। আমি তখন বললাম, চাচা, আমি তো আপনার কথায় কিছুই বুঝতে পারিনি। আমি তো ভাবছিলাম আপনি এমনিতেই বলেছেন, আমাদেরকে ভয় দেখানোর জন্য হয়তো। লোকটা এবার বলল, যা হয়ে গেছে তা বাদ দে, এখন যতটা তাড়াতাড়ি পারিস তোর মামাকে গিয়ে সব কিছু বলবি। আরও বলবি তার প্রাণপ্রিয় বন্ধু বলেছে এই কাজ করতে, সাথে এটাও বলবি তার বন্ধু সব সময় তার সাথে আছে। আমি কিছু বলার আগেই সেই লোকটি চলে গেল আমার সামনে থেকে। আর সে যেতে যেতে একটা কর্কশ কণ্ঠ বলে উঠল, রূপা, তোরা আজ রাতে সাবধানে থাকিস, কারণ আজ রাতে কিন্তু তোদের উপরে অনেক বড় বিপদ আসতে চলেছে। এটা বলার সাথে সাথে সে হাওয়াতে মিলিয়ে গেল। আমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম আর তারপরে মা বাবাকে ওই লোকটার কথা সব কিছুই খুলে বললাম। তারপরে বাবা বলে, তার মানে আমাদের আজ রাতে অনেক সাবধানে থাকতে হবে। সেদিন রাতে না খেয়ে যে যার মতো ঘুমাতে চলে গেলাম। আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আমাদের সাথে এসব কি হচ্ছে আর কেনই হচ্ছে। এসব ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে পড়ি। আমি দেখি একটা সুন্দর রাজপ্রাসাদের ভেতর আমি একা শুয়ে আছি। কিছু সময় পরে খেয়াল করি
আমার চারপাশে কারা যেন ধূপধাপ করে হাঁটাহাঁটি করছে। আরও দেখলাম আমার বড় বোন সুমা আমার সামনেই দাঁড়িয়ে বলছে, রূপা, ওরা আমাকে বাঁচতে দেয়নি, ওরা তোকেও বাঁচতে দেবে না, সবাইকে মেরে ফেলবে। দেখ আমার কতটা কষ্ট দিয়ে মেরেছে। আমি বাঁচার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু ওরা আমাকে বাঁচতে দেয়নি। এটা শুনে আমি চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ি। তারপরে বাবা মা পাশের ঘর থেকে ছুটে আসে আমার ঘরে। আমি তখন মাকে বলি, মা, সুমা। মা বলল, কি বলিস এসব? সুমা তো মারা গিয়েছে। আমি বললাম, মা, সুমা আমার সাথে কথা বলেছে, ও আমার স্বপ্নের ভেতর এসেছিল। বাবা পাশেই দাঁড়িয়েছিল। আমার এমন কথা শুনে বাবা বলল, আচ্ছা মা, চলো আজ আমরা একসাথে ঘুমাবো, আমাদের রুমে চলো। সেই রাতে আর কিছুই হয়নি। সকাল হতেই বাবা চলে যায়। কোথায় বলেন তো? হ্যাঁ, আজগর আলী কবিরাজের কাছে। বাবা গিয়ে আজগর মামাকে সালাম দিল। আজগর মামা অনেকটা অবাক হলো। তারপরে বলল, আরে দুলাভাই, আপনি? ওয়ালাইকুম আসসালাম, আসেন আসেন, কেমন আছেন আপনি? বাবা বলল, কিছুদিন আগেও ভালো ছিলাম, কিন্তু এই 2 দিন আর ভালো থাকতে পারছি না। এইটা বলে বাবা কিছুটা কান্না করে দিল। আজগর মামা বলল, আরে কান্না করছেন কেন ভাই? আমার সাথে বলেন সব কিছু, না হলে তো বুঝতে পারবো না। তখন বাবা সব কিছু বলল, এই 2 দিন 3 দিনে কি কি হয়েছে আমাদের সাথে। তারপর আজগর মামা বলল, সব তো শুনলাম, কিন্তু আমি তো এখন আর কবিরাজি করি না। এটা শুনে বাবা মাথায় হাত দিয়ে বসে পড়ল। তখন তার মনে পড়ে যায় রূপার সাথে তার বন্ধু বলেছিল তার কথা বললে আজগর না করতে পারবে না। তখন বাবা বলল, তোমার প্রাণপ্রিয় বন্ধু আসতে বলেছে তোমার কাছে, আমি তাই আসছি। এটা শুনে আজগর আলী বাবার মুখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। সাথে সাথে বলল, আচ্ছা চলেন তাহলে। সে যখন এই কাজ করবে বলেছে, তাহলে আমার আর কোনো সমস্যা নেই। তখন তারা সবকিছু গুছিয়ে যেতে যেতে প্রায় আসরের আজান দিয়ে দেয়। তখন পাশের একটা মসজিদ থেকে নামাজ পড়ে আমাদের বাসায় আসে। আজগর মামা এবার বলল, দুলাভাই, আগের বার মারের জিনের বাদশাকে মেরেছিলাম, তাই বদলা নিতে এরা এসেছে। তার মানে এরাও মারির জিনেরই বংশধর হবে হয়তো। এবার একটা লাঠি বের করলো আজগর মামা তার ব্যাগ থেকে, আরো যেন কত কিছু বের করলো। এবার 4টা বৃত্ত কাটলো। এটা দেখে বাবা বলল, আজগর, একটা বৃত্ত বেশি হয়ে গেল না? আগের বার তো 3টা বৃত্ত কেটেছিলে, এবার 4টা কেন? আজগর মামা এবার বলল, দুলাভাই, আপনি শুধু দেখতে থাকেন কি করি, কিন্তু সাবধান, ভুল করেও গোলবৃত্তর বাহিরে বের হবেন না। কিছু সময় পরে মামা বলল, দুলাভাই, আপনি সবাইকে নিয়ে ওই বড় গোলবৃত্তের ভিতরে গিয়ে দাঁড়িয়ে থাকেন। আর মনে আছে তো আমি কি বলেছিলাম? বাবা বলল, আচ্ছা ঠিক আছে, আমার সব মনে আছে। আমরা বৃত্তের ভেতরে চলে গিয়ে দাঁড়াচ্ছি। তারপরে সবকিছু আগের মতোই চলছে। আগরবাতি জ্বালিয়ে দিল, মোমবাতিও জ্বালানো হলো। এবার আজগর মামা নিজের আসনে এসে বসলো। বসে কোরআন তেলাওয়াত শুরু করতে লাগলো। এবার খেয়াল করলাম আজগর মামা যত জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে, বাইরে যেন তত বেশি বাতাস হচ্ছে। না, বাতাস বললে ভুল হবে, ঘূর্ণিঝড় হচ্ছে। এমন করে অনেকটা সময় চলে যাচ্ছে। তারপরে সবকিছু নিশ্চুপ হয়ে গেল। এবার চোখটা আজগর আলী মামার দিকে যেতেই দেখি মামার সামনে যে খালি বৃত্তটা ছিল, ওই বৃত্তের ভিতরে একটা ছায়ামূর্তি বসে আছে। আমি যেন চোখ মিলাতে পারছিলাম না। তার সারা গায়ে বড় বড় কালো লোমে ভর্তি। আমরা তার পিছনের দিকে ছিলাম, তাই তার মুখটা দেখতে পাইনি। এবার অভয়টা আজগর আলী মামাকে বলল, তোর সমস্যা কি? আমাকে ডাকলি কেন?
আমি আসতে চাচ্ছিলাম না, তারপরেও আমাকে জোর করে এখানে আনলি কেন বল? আজগর মামা তখন বলল, তুই জানিস না আমি তোকে কি কারণে ডেকে এনেছি? আচ্ছা এটা বল, এই পরিবারের ওপর তোর কিসের রাগ? আর এখানে তোরা এতজন কেন আসিস? সত্যি করে বলবি, মিথ্যা বললে আজ তোর খবর আছে। জিনটা তখন এক ভয়ঙ্কর কণ্ঠে বলে, তোর সাথে বলবো কেন? তুই কে রে? আমি কি কারণে এখানে এসেছি কিছুই বলবো না। আমিও দেখি তুই কি করতে পারিস। আজগর মামা তখন বলল, আচ্ছা শয়তান, তাই নাকি? আচ্ছা দেখ তাহলে আমি কে, আর আমি তোর কি করতে পারি। এই কথা বলে আজগর মামা পাশ থেকে একটি লাঠি হাতে তুলে নিল। তারপর দেখলাম মাটিতে 3টা দাগ কাটলো। সেই দাগগুলোর ভেতর থেকে একটা দাগে জোরে জোরে বাড়ি মারতে লাগলো লাঠিটা দিয়ে। কিছু সময় পর শয়তান জিনটা চিৎকার করে বলে, আমাকে আর মারিস না, আমারে ছেড়ে দে, আমি আর পারছি না। এবার আজগর আলী মামা হাসতে হাসতে বলল, কিরে শয়তান, দেখলি তো আমার ক্ষমতা কতটা? আমি আগে ভালো করে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তুই তোর শক্তি নিয়ে অহংকার করেছিলি। আর এতক্ষণ পরে এবার তুই লাইনে আসছিস। আচ্ছা একটা কথা বল, তুই এখানে কি করতে এসেছিস? তোকে কেউ পাঠিয়েছে? সত্যি করে বলবি। শয়তান জিনটা এবার বলল, আমাকে এখানে কেউ পাঠায়নি। আসলে এই বাড়ির বড় মেয়ের কারণে আমরা এখানে এসেছিলাম। ওদের বড় মেয়ের জন্য আমাদের মারিজ্জিনের বাদশাহ আর তার ছেলের মৃত্যু হয়েছিল। এই বাড়ির মেয়ের জন্যই হয়েছিল, তাই আমরা এসেছি। ওদের বড় মেয়েকে মেরে ফেলেছি, কিন্তু এটা বলেই জিনটা চুপ করে থাকে। এবার আজগর আলী মামা বলে, কিন্তু কি? শয়তান জিনটা তখন আবারও বলে, এটার মানে বুঝলি না? আমরা এখন এই বাড়ির সবাইকে মেরে তারপরেই যাব। আর তুই যদি এই কাজে বাধা দিস তাহলে তোকেও মেরে ফেলবো। তাই ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। আজগর আলী মামা তখন বলল, আচ্ছা তাহলে এবার দেখ কে আসে। তুই যাবি, সাথে তোর ঘাড়ও যাবে। শয়তান জিনটা এবার হাসতে হাসতে বলল, কে আছে যে তোর ডাকে এখানে আসবে? তাকে দেখি সে এসে আমার কি করে, আর কতটা শক্তি তার। কত দেখেছি তোর মতো কবিরাজ। আমরা এখানে কতজন আছি তোর কোনো ধারণাও নেই। ওরা সবাই বাইরে আছে। যেই আসুক না কেন তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আজগর মামা উপরের দিকে তাকিয়ে কিছু সময় একটা কিছু মনে মনে পড়ল। কিছু সময় পর বাইরে থেকে ঢুপঢাপ আওয়াজ আসা শুরু হলো। আওয়াজটা শুনে মনে হচ্ছে কেউ কাউকে ধরে জোরে জোরে আছাড় দিচ্ছে। কিছু সময় পর হঠাৎ করে আমাদের ঘরের চালের ওপর একটা কিছু পড়ার আওয়াজ হলো, ঝপাট করে, আর সাথে সাথে চারদিকে ঝনঝন করে আওয়াজ হচ্ছে, আর অনেক বাতাস হচ্ছে। চারিদিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তখন। এবার শয়তান জিনটা বলল, এই কবিরাজ, এখানে তুই কাকে ডেকেছিস রে? আমার যদি ভুল না হয় তাহলে এখানে আজম আসছে। আজগর মামা বলল, তুই একেবারে ঠিকই ধরেছিস। শয়তান জিনটা এবার ভয়ে ভয়ে বলল, এটা তুই কি করলি? আর কি হতে পারে? এটা তো শক্তিশালী জিন। এ কি করে মানুষের সাথে থাকতে পারে, মানুষের দাস হয়ে থাকতে পারে? শয়তানটা এই কথা বলার সাথে সাথে ঘরের ভেতরে একটা শীতল হাওয়া এসে প্রবেশ করলো। হাওয়াটা যেন
আজগর মামার গায়ে গিয়ে লাগে। তখন আজগর মামা বলে, সে এসে গেছে। 2 বছর পরে আজ আবার এই শীতল হাওয়াটা আমার গায়ে লাগলো। অন্যদিকে হাওয়াটা শয়তানটার গায়ে লাগতেই আমাদের চোখের সামনে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। সেই আগুনে শয়তানটা পুড়ে সেখানেই মারা যায়। আজগর মামা বলল, এটা কি হলো? আর এটা কেমন করে হতে পারে? আগে তো এমনটা কখনো হয়নি। এটা আজম ছাড়া কেউ বলতে পারবে না। আমি অনুভব করলাম আজম আমার আশেপাশে আছে, কিন্তু আমার সামনে আসছে না। আমি তখন বললাম, বন্ধু, সামনে আসো। এখানে কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি জানি তুমি এখানেই আমার আশেপাশেই আছো। তখন আজম জিন অদৃশ্য থেকে বলল, আজগর, তুমি আমার বন্ধু ঠিক আছে, কিন্তু তুমি আমার ব্যাপারে এখনো কোনো ধারণা রাখো না। এই 2 বছরে আমি আরো অনেক শক্তির অধিকারী হয়েছি। এখন পুরা জিন জাতি আমার নাম শুনলে থর করে কাঁপে। আর আমি যেটা সিদ্ধান্ত দেই সেটাই হয়। আমি এখন চলে যাব, আমার কিছু কাজ আছে। আবার দেখা হবে কোনো একদিন, ইনশাআল্লাহ। আমি তোমাকে এখন দেখা দেব না। সময় হলে তুমি আমাকে ঠিকই দেখতে পাবে। এখন যদি আমাকে দেখো, তাহলে তোমরা কেউ আর কখনোই কিছু দেখতে পারবে না, চিরতরে অন্ধ হয়ে যাবে। এটা বলে আজম সেখান থেকে চলে গেল। আজগর মামা মুখের দিকে তাকিয়ে দেখি তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আজগর মামার কাছে গিয়ে জিজ্ঞেস করি, এটা কি সেই জিনটা? আজগর মামা বলল, এটাই হলো আজম জিন। আল্লাহ যে তাকে কতটা শক্তি দিয়ে বানিয়েছেন আল্লাহ পাকই ভালো জানেন। আমার বাবা বলে, আচ্ছা আজগর, 2 বছর আগে আজমের সাথে কি হয়েছিল বলো তো? এত অভিমান করে আছে সে, তোমারও সামনে আসছে না, কি হয়েছিল? এটা শুনে আজগর মামার চোখের অশ্রু মুছে একটা মুচকি হাসি দিয়ে বাবাকে বলল, দেখেন দুলা ভাই, আজম সব সময় আমার ভালোই চায়। আর আজ সে আমার সামনে আসতে চায়নি, তাহলে আমি শিওর এর পেছনেও কোনো না কোনো কারণ আছে। আজমের সাথে আমি কোনো যোগাযোগ বন্ধ করে দেই, এটা অন্য কোনো একদিন সময় করে বলবো, আজ আর না। আজ আমার মনটা অনেক খারাপ। আজম এই 2 বছর পরে আসলো, তাও আমাকে দেখা না দিয়েই চলে গেল। আমি আজ একটু তাড়াতাড়ি বাসায় যাব, আমার বাসায় কিছু কাজ আছে। তারপরে আজগর মামা বাসার দিকে রওনা দেয়। আমরা আর সেদিন তাকে আটকাইনি। যাওয়ার সময় আজগর মামা বলে গেল, সব সমস্যার সমাধান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন। আমরা তখন বললাম, ঠিক আছে। এরপর আজগর মামা সেদিনের মতো চলে গেল। আর এই বলে রূপা তার ঘটনাটা শেষ করে। আমি তখন বলি, আচ্ছা আজগর কবিরাজ যেহেতু তোমার মামা, তো তার কাছে আরো হয়তো ঘটনা শুনেছ, যেমন আজমকে তোমার মামা কেমন করে পেয়েছিল, আর সেদিন চলে যাওয়ার সময় তোমার মামা দেখা দেয়নি কেন, এসব আর কি। তখন রূপা বলল, আচ্ছা আজ তো অনেক বড় একটা ঘটনা বলেছি, অন্য একদিন বলবনি আজম জিনের আসল পরিচয়টা, ঠিক আছে? তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এমনিতেও এখন অনেক রাত হয়ে গেছে, কাল সকালে আবার আমার কলেজে যেতে হবে, আজ তাহলে রাখি, হ্যাঁ? রূপা তখন বলল, আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রেখো, আল্লাহ হাফেজ। তখন আমিও বললাম, আচ্ছা তুমিও নিজের খেয়াল রাখবে, আর আল্লাহ হাফেজ। এটা বলে সেদিনের মতো কথা শেষ করলাম। তো ইমরান ভাই, এই ছিল আজকের ঘটনা। শ্রোতা ভাই ও বোনেরা, আজম জিনের ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। আর যদি আজম জিনের ঘটনা শুনতে চান তাহলে কমেন্ট করে বলবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো চলে যাব, কিন্তু তার আগে বলতে চাই আপনারা সব সময় ভূত আড্ডার পাশে থাকবেন আর ভূত আড্ডাকে সব সময় সাপোর্ট করবেন। সবশেষে বলতে চাই ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, বাসা সাতক্ষীরা জেলা, কলারোয়া থানা, গ্রাম বোয়ালিয়া। ইমরান ভাই, আপনাকে ধন্যবাদ দেওয়ার আমার ভাষা নেই। ভূত আড্ডার সাথে যারা আছে তাদের সবার জন্য মন থেকে ভালোবাসা রইল। আজ চলে যাচ্ছি, কথা হবে অন্য কোনো ঘটনাতে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই রাসেল রাজ ভাই, ওয়াও ম্যান, কি ঘটনা লিখে পাঠাইছেন ভাই। এক কথায় ভাই উড়ে গেছে আজকের এপিসোডটা। দুর্দান্ত লেভেলের একটা ঘটনা আমাদেরকে উপহার দিয়েছেন ভাই। এত ডার্ক ছিল, এত এত ভয়াবহতা ছিল ভাই। এত সুন্দর করে কিভাবে লেখেন ভাই। ভাই, আমি প্রথমেই একটা কথাই আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে আজম জিনের কিন্তু ভাই আরো ঘটনা চাই ভাই। এখন থেকে প্রত্যেক সপ্তাহে অন্তত আপনার আজম জিনের একটা করে ঘটনা চাই ভাই। আপনি আরো কালেক্ট করেন আপনার সেই ইন্ডিয়ান বান্ধবীর কাছ থেকে। মানে ঘটনা চাই, মানে চাই ভাই। এখন কি বলবো ভাই, মানে অনেক বেশি সুন্দর ছিল আজকের এই ঘটনাটি ভাই। এক কথায় ভাই আজম জিনের তো ফ্যান হয়ে গেছে ভাই। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় রয়েছে কিন্তু ভাই, খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। তো বন্ধুগণ, আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন রাসেল রাজ ভাইয়ের আজম জিনের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের এক একটা মূল্যবান কমেন্ট কিন্তু আমরা পর্যবেক্ষণ করে থাকি। আপনারা যেমন আমাদের ভুল ধরে দিতে পারেন, তেমনি আমাদেরকে উৎসাহিতও করতে পারেন নতুন ঘটনা লেখার ক্ষেত্রে। আপনাদের সব ধরনের কমেন্টগুলো আমরা যথাযথভাবে পর্যবেক্ষণ করি। তো আশা করি আজকের ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো চলে যাব, তার আগে আপনাদেরকে বলতে চাই, এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে আগ্রহী হন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান ইনিস খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।